একি মা, কালকের ডালার এক মুঠো পান্তা? মা, আমার পেটে তো এখন খুব খিদে। কটা ভাত খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নে। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি একসময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। সব সময় এত খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটত না। মুখ বুজে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার, আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না, আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। যখন যেটা খেতে দেবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই, তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারী বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও, দোকানটার কি অবস্থা? বেচা কেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো। জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন, তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলে? বুঝলাম তো। কি বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবি? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে, শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো? আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। মা, ঘরে তো মনে হয় এবার আর থাকা যাবে না। দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে, বিছানা জিনিসপত্র তো সব ভেজে যাচ্ছে। এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায়। আমার তো খুব ভয় করছে মা। ভয় নেই মা, কিচ্ছু হবে না, আমি আছি তো, কিসের ভয়? মা, বাবা কি করে আজ বাড়ি ফিরবে এই ঝড় বৃষ্টির ভেতরে? আমারও যে খুব চিন্তা হচ্ছে, মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই, দোকানের ভেতরেই থাকবে না হয়। তাড়াতাড়ি চলো এবার, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে বাইরে, তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে? দেখি তো দোকান খুলে। বৃষ্টি থেমে গেল নাকি? এটা কি হলো? আজ যে আর এই আগুন থেকে নিস্তার নেই। আমার প্রাণটা কি এই আগুনেই যাবে? বাঁচাও, কেউ বাঁচাও, আমার দোকানে আগুন লেগেছে, বাঁচাও কেউ। ভাবি, ও ভাবি, ভাবি, তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। আরে ফজলু ভাই, তুমি যে এত সকাল সকাল, কি হয়েছে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। করিম ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে। করিম ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ? মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে, না জানি সে কত কষ্ট পেয়েছে। বাবা, চোখ খোলো। এখন ওনাকে ডেকো না মা, ওনার অবস্থা খুব বেশি ভালো না, একটু বিশ্রাম নিক। আর হ্যাঁ, আপনাকে বলি,
ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কি হবে এবার, কি করব? ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের শেষ সম্ভ্রম বলতে তো আর একটা জিনিস আছে, আমাদের চামলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথ নেই। তোর শখের চামলিকে যে এবার বিক্রি করতে হবে। ওঠো, ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পুড়ে ক্ষেত খামারে কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময়ে কাজে লাগবে। চাচা, তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলে কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও আসুনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দেবে না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, কষ্ট করে চাষ করেছো বলে এবার ছাড় দিলাম। পুরিতাক্ত জমি ছিল ওটা, এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল? কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়ে তিনজনেই ঘরের ভিতরে না হয় মরব, তারপরও ও যা বলে তাই শোনো বউ। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না, কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না। ও যে আমার আপন ভাই হয়েও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে। মা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে? কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নিবে না, সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে। এবার আমাদের কি হবে মা? আমরা সত্যি সত্যি এবার না খেয়ে মরবো। জানি না সুমি, গমগুলো পেকেছে, কাল তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো। সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, তাই দিয়েই না হয় কদিন চলবো। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি। এতগুলো গরু একসাথে তোমরা কেন এলে আমাদের খেতে? তোমরা কি জানো এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ করবে? তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি, আমরা তো এবার না খেয়ে মারা যাব। মা, বাড়ি চলো, এখানে তো আর অল্প কটা গম আছে, এগুলো আর কি করবে? ওগুলোই কেটে নিয়ে চল মা, ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে, তার পরের দিন না হয় গমগুলো কুটে গমের পরোটা বানিয়ে খাবো, একদিন তো চলবে। চাচা, চাচি, ওই যে হাজির হয়েছে, নিশ্চয়ই কিছু নিতে এসেছে। এদের লাজ লজ্জা বলে কিছু নেই নাকি, যখন তখন যার তার দ্বারে হাজির হয়? কিরে, কিছু বলবি? চাচা, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাকে কটা ভাত দেবে? কাল দুপুরে খেয়েছি। আমাদের ভাত নেই, যা ছিল আমরা খেয়ে ফেলেছি। যখন তখন এটা ওটা নিতে আসিস, সবসময় তোদের জন্য কি আমরা এটা ওটা নিয়ে বসে থাকি? ছোট মানুষ, ওকে ওভাবে বলছো কেন বোন? তোমরা তো আমাদের আপনজন, তোমাদের ছাড়া আমরা কোথায় যাব? নেওয়ার সময় আপনজন, এই ছোট লোকেরা অভিনয়ও পারে ভালো। যা এখান থেকে, আর কোনো জিনিসের জন্য আমাদের দ্বারে আসবি না, আমার বিরক্ত লাগে তোদের দেখলে। নিজের না থাকলে কেউ আপন না। অভাব অদ্ভুত জিনিস, এটা শুধু পেটে নয়, মনেও খিদে জাগায়। কেউ সহ্য করে, কেউ ভেঙে পড়ে, কেউ ভালো থাকার অভিনয় করে। এই খিদে আমাদের সহ্য করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমি আর খাবার খেতে চাইব না মা, তোমাকে আর কারো কাছে ছোট হতে দেব না। পরের দিন আফসানা ও সুমি গমগুলো কুটে বাড়িতে আনলো। মা সুমি, তোর অনেক কষ্ট হয়ে গেছে, তুই ঘরে যা, আমি পরোটা বানিয়ে তোকে ডাক দিব। আচ্ছা মা, বাবা পানি চাইলো,
আমি যাই বাবাকে পানি দিয়ে আসি। আফসানা পরোটা বানিয়ে পাত্রে রাখতেই সেই পরোটা ও পাত্র সোনায় রূপান্তরিত হয়। এটা কিভাবে সম্ভব? এ তো জাদু। তাহলে এই পরোটা যে পাতিলে রাখবো সবই সোনা হবে? পরোটা দিয়ে অন্য পাত্র স্পর্শ করতেই সেগুলো সোনায় পরিণত হয়। সুমির বাবা, সুমি, এই দেখো। আফসানা হোঁচট খেয়ে পড়ে যায় এবং সোনার পরোটাটি করিমের গায়ে পড়ে। করিম সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। বউ, দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সবই জাদুর পরোটির জন্য। এমনকি এই পরোটা যে পাত্রে রাখছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। দেখেছ মা, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছেন। আমাদের এই কঠিন অভাবের সময় ঠিক এক ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, সবই ওই গরুদের উছিলায় হয়েছে। ওই গরুগুলো কোনো সাধারণ গরু না। সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কেড়ে নিয়ে বড় জিনিস দিয়েছেন। দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব রইল না তাদের। যা কিছু কল্পনাও করতে পারত না এতদিন, তা এখন সব কিছুই তাদের হাতের নাগালে। এসব তার ভাই রহিম ও তার বউ কিছুতেই সহ্য করতে পারছিল না। এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে, যারা কিনা কিছুদিন আগেও আমাদের কাছে ভিখারির মতো এসেছিল, আর এখন হঠাৎ করে তারা এত ধনী হয়ে গেল, আর আমরা চেয়ে চেয়ে দেখব? এছাড়া আর কি করবে বউ? অপদার্থ তুমি কোনো কাজেরই না। চলো গিয়ে খুঁজি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। দেখলাম তো। তাহলে বলো, এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলি ওই সোনার পরোটাটা চুরি করতে হবে। আফসানা পরোটাটা খাটের তলে রেখে পাশের ঘরে যেতেই রহিম ঘরের ভিতরে ঢুকে পরোটাটা বের করে আনলো। পরোটাটি পাতিলে রাখতেই সেটি গলে গিয়ে পোকায় পরিণত হয়। এ কি? ওরে বাবা, পালাও! রহিম ও তার বউ পোকাগুলোর থেকে দৌড়াতে দৌড়াতে তার ভাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ভাই, বাবি, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, এই পোকাগুলো আমাদের মেরে ফেললো। এ কি, তোমাদের গায়ে এত পোকা কেন? ভাই, লোভ করে তোদের জাদুর পরোটা আমরা চুরি করেছিলাম, তারপর দেখ আমাদের কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। রহিমের কথা শেষ হতে না হতে পোকাগুলো তাদের অদৃশ্য করে ফেলে। পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। এরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। মা দেখো, জাদুর পরোটা কথা বলছে। আমাদের যে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে না জানি কবে আমাদেরও লোভ বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জাদুর পরোটা, তুমি আমাদের অনেক উপকার করেছ। আমাদের অভাবের সংসারটাকে আলোকিত করেছ। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, এবার আমারও ফিরতে হবে আমার স্থানে। তোমরা ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন।